বন্ধুরা, সাঝের চুলায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দেখাচ্ছি সয়াবিনের একটি রেসিপি। এই সয়াবিনগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। না ভাপিয়ে আপনারা যদি একটু ভিজিয়ে রেখে নরম করে নেন তাহলেও হবে। একটু নরম করে একটা মিক্সিং জারে দিয়ে তারপরে সেটাকে একটু ভালো করে পিষে নিতে হবে। কারণ যে আইটেমটা করব সেটা হলো সয়াবিনের কোপ্তা। এই কোপ্তা বানাতে যে উপকরণগুলো নিতে হবে তার জন্য আমি একটা মিক্সিং বোল এখানে নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বোলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু দিয়ে দিলাম। এবার ম্যাশারের সাহায্যে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এমনিতে সয়াবিনটা খাওয়া ভালো, আর সব সময় নর্মালি সাধারণভাবে রান্না করা সয়াবিন খেতে ভালোও লাগে না, তাই একটু এক্সট্রা অর্ডিনারি করে নেওয়া। এবার ওই আলুর মধ্যে আমি সয়াবিন যে পিষে রেখেছিলাম মিক্সিং জারে, তার সেই সয়াবিন পেশাটাকে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুর মধ্যে সয়াবিন পেশাটাকে দিয়ে তারপরে আর যে যে উপকরণগুলো আমি দেব এক এক করে সব স্টেপ বাই স্টেপ একটু ফলো করবেন। এমন কিছুই ব্যাপার না, খুবই ইজি রান্নাটা, কিন্তু যেহেতু সয়াবিনটা খুব হেলদি তাই মাঝে মাঝে একটু স্বাদ পাল্টানোর জন্য এরকম সয়াবিনের কোপ্তা করে খেলে তো ভালোই লাগে। সবটা সয়াবিন আমি দেখুন মিক্সিং এর মধ্যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে একে একে আমি একটু লবণ, একটু চিনি আর হালকা করে একটু, বেশি দেব না যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা বাটাটা ইউজ করিনি। কাঁচা লঙ্কা বাটা দিলেও চলে, কাঁচা লঙ্কা বাটাটা আমার কাছে আলাদা করে ছিল না, তার জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করেছি, অল্প করে, বেশি না। আর এর সাথে এটা দিয়ে আমি আগে একটু ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবার ভালো করে মাখিয়ে নেওয়ার আগে আমি একটু আমার ঘরে তৈরি করা বিরিয়ানির যে মশলাটা হয় গরম মশলা টশলা দিয়ে, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সেন্ট বাড়ানোর জন্য। এবার ভালো করে সেই উপকরণগুলোকে পুরো মিশিয়ে নিতে হবে। পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু মিনিট দুয়েক ধরে মেশাতে হবে যাতে পুরো সমস্ত উপকরণ একে অপরের সাথে ভালো মতো মিশে যায়। এবার ভালো করে মিশিয়ে নিতে নিতে একটা কথা বলছি বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন এবং যতটা সম্ভব শেয়ার করবেন, আর পারলে একটা করে লাইক দিয়ে দেবেন। এটাকে ভালো করে দেখুন, একদম আলু সয়াবিন যেগুলো দানা দানা থাকবে একদম ভালো করে মিশিয়ে দিচ্ছি, কারণ ভালো করে মিশে গেলে কোপ্তাটা গড়া একটু সুবিধা হবে। এবার ওগুলো সব উপকরণগুলোই মিশে গেছে ভালো করে। এরপরে আমি এর মধ্যে একটু ময়দা দেব, খুব বেশি না, ময়দা বেশি দিলে আবার টান টান ব্যাপার একটা চলে আসে, অল্প করে দেবো যাতে বাইন্ডিংটা মোটামুটিভাবে ভালো হয়। আর একটু ময়দা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল, কিছু মনে করবেন না আমাকে, এজন্য এই ত্রুটির জন্য মার্জনা করবেন প্রত্যেকে। তাই ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে গেছে। হ্যাঁ, ভালো করে এবার ওটাকে মাখিয়ে নিয়ে, মাখানো হয়ে গেলে আমি এবার এটাকে হাতের মধ্যে নিয়ে কোপ্তা আকারে গড়ে নেব। খুব বেশি বড় না, মোটামুটি ছোট ছোট বলের মতো করে নিলেই হবে। আর বড় করলে অসুবিধা হয় না, কিন্তু একটু আমি মোটামুটি মিডিয়াম সাইজটাই করেছি এখানে। হাতের মধ্যে নিয়ে, আমার কাছে কিশমিশটা ছিল না, কিশমিশ ভেতরে দিলেও হয়, যে কোনো একটা জিনিস ভেতরে দিলে রসটা ভালো করে ঢোকে কোপ্তাতে, তাই আমি যেহেতু কিশমিশটা ছিল না আমি একটা করে নকুলদানা এর মধ্যে ভরে দিয়েছি। তাতে কী হবে, ভেতরটা বেশ রসালো হয়, আর একটু কোপ্তা জিনিসটা না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তাহলে ভাত শুধু নয়, রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে এটা চলবে। আর রুটি পরোটা লুচির সাথে একটু মিষ্টি আইটেম দেখবেন ভালো লাগে, মানে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালো লাগে। এবার এইভাবে আমি
কোপ্তা আকারে সব কটা গড়ে নিচ্ছি। দেখুন আমি একে একে করে বেশ কয়েকটা গড়ে নিলাম। এরপরে এখানে যা আমি নিয়েছি, যে পরিমাণ নিয়েছি, তাতে আমার প্রায় 20টা মতো কোপ্তা হয়েছিল। আর আপনারা চাইলে এর থেকে কমও করতে পারেন বা বেশিও করতে পারেন। আমি এখানে মোটামুটিভাবে 150 গ্রাম সয়াবিনের করেছিলাম। এবার দেখুন একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে, তাতে তেল গেছিলো। এবার তার মধ্যে আমি একে একে সব কোপ্তাগুলো দিয়ে ভেজে তুলে নেব। একটু বেশি পরিমাণ তেলে কোপ্তাটা ভাজলে ভালো হয়, কিন্তু এতটা তেল দিয়ে আমি রান্না করব না। রান্নার সময় দেখবেন তেলটা কমে আসবে, কারণ যেহেতু সয়াবিন কিন্তু আবার তেলটা টানে। তার জন্য এতটা তেল আস্তে আস্তে একদম শেষ ভাজা পর্যন্ত এতটা তেল থাকবে না, আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। লাল লাল করে একটু ভেজে নিতে হবে, আর খুব আস্তে হাতে এটাকে খুব সাবধানের সাথে এটাকে উল্টাতে হবে। কারণ খুব একটা বেশি আমি ময়দা দিইনি, যেহেতু বাইন্ডিংটা বেশ নরম নরমই হয়েছিল, সেরকম হলে একটু করে খুলেও যেতে পারে, তাই খুব সাবধানে এগুলোকে করে নিতে হবে। আমি প্রথমে সবকটা কোপ্তা করে দেখাইনি, তাই আপনাদের মাঝখানে আমি দেখালাম, কিছু মনে করবেন না আপনারা। এইভাবে গড়ে নিয়ে লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি। সবকটা কোপ্তা গড়ে ভেজে নিতে মোটামুটিভাবে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। একটু লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, যাতে ভেতরটাও সুন্দর ভাজা হয় আর পুড়েও না যায়। আর একদম কমিয়ে দিলে আবার কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একদম কমিয়েও দেওয়া যাবে না। লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজলে ভালো সুন্দর ভেজে নিচ্ছি। সবকটা কোপ্তা গড়ে ভেজে নিতে মোটামুটিভাবে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। একটু লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, যাতে ভেতরটাও সুন্দর ভাজা হয় আর পুড়েও না যায়। আর একদম কমিয়ে দিলে আবার কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একদম কমিয়েও দেওয়া যাবে না। লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজলে ভালো সুন্দরভাবে ভেজে উঠে আসবে। এইভাবে আস্তে হাতে করে করে সুন্দর করে ভেজে দেখুন, তাও আমার একটা কিন্তু খুলে এসছে। যতই সাবধান হয়ে ভাজি না কেন, তবু এই ভুলগুলো হয়েই যায়। আর সুন্দর করে আস্তে আস্তে করে উল্টাতে হবে, যাতে একদম খুলে গেলে তো ঠিক কোপ্তাটা যেটা আশাই করছি সেটাই নষ্ট হয়ে যাবে। মোটামুটিভাবে ঠিক এইভাবে লাল লাল করে তুলে নিতে হবে। আর একসাথে অনেকগুলো কোপ্তা তেলে ছাড়া যাবে না। মোটামুটিভাবে 4টে থেকে 5টা করে নিলে উল্টাতেও সুবিধা, আর ভাঙার সম্ভাবনাটাও একটু কম হয়। এইভাবে তুলে নিতে হবে। এই দেখুন আমি সবকটা কোপ্তা এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার যে তেলটুকু আছে সেই তেলটুকু মোটামুটি আমার লেগেই যাবে আলু ভেজে, আর এই কোপ্তা ধোকা এগুলোতে একটু মোটামুটি কোনো রকম একটু বেশি তেল হলে, মোটামুটি একটু বেশি তেল, খুব বেশি না, যাতে ঝোলটা দেখতে ভালো হয়। খাওয়ার আগে তো মানুষ দেখে, দর্শনদারিটা আগে দরকার। এবার ওই তেলের মধ্যে, গরম তেলে আমি একটু জিরে, 2টো এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর তেজপাতা একটা তেজপাতাকে মাঝখান থেকে হাফ করে দিয়ে দিয়েছিলাম। এবার তার মধ্যে ওই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু ভাপিয়ে রাখি, সবসময় আলুগুলো আমি ভাপিয়ে রাখি, ভাপানো আলুটা আমি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে একটু পরে আমি হলুদটা দেব। মোটামুটি অল্প করে হলুদ দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা ভাজা ভাজা হয়ে গেলেই মিনিট 2 লাগবে ভাজা ভাজা করতে মোটামুটিভাবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে
এর মধ্যে দেখুন ভাজা ভাজা প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে আমি এক ঝোল করার মতো পরিমাণ অনুযায়ী অল্প করে হলুদ দিয়ে দেব। আপনাদের যতটা পরিমাণ ঝোল করবেন সেই হিসেবে সব মশলাগুলো এবার দেবেন। আমি প্রথমে তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম। তেলের মধ্যে হলুদটা দিলে হয় কি ভালো মতো মিশে যায়, আর হলুদের সেই যে একটা কাঁচা গন্ধ আসার ভয় থাকে সেটাও থাকে না। তেলে সবসময় আমি তেলে হলুদটা ব্যবহার করি, মশলার মধ্যে দিই না। তারপর হলুদের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি একটা বাটিতে বাটা মশলা করে রেখেছিলাম। আমি গুঁড়ো মশলাটা খুব কম ইউজ করি। এখানে আমি বাটা মশলায় যা যা দিয়েছি আমি আপনাদের বলে দিচ্ছি। বড় 1 চামচ সাদা জিরে, আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, 1 ইঞ্চি মতো আদা, আর একটা মোটামুটি সাইজের, খুব বেশি বড়ও না আবার ছোটও না, একটা টমেটো দিয়েছি বেটে। একসাথে মিক্সিং জারে আমি বেটে নিয়েছি এটাকে। এবার আমি আর একটু পোস্ত দিয়েছিলাম টেস্টের জন্য। এর মধ্যে আমি বড় 1 চামচ পোস্তও ইউজ করেছি। এবার এটা একসাথে বেটে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে। মিনিট 5-7 মধ্যেই এটা ভালো মতো কষে যাবে। মোটামুটি যদি বোঝেন কাঁচা গন্ধ একটু আসছে মশলার, তখন তার মধ্যে আর অল্প করে একটু জল দিয়ে আবার মিনিট 2-1 মতো একটু কষিয়ে নেবেন, যাতে কাঁচা গন্ধটা না আসে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো, যতটা পরিমাণ আমি ঝোল দেবো মানে এখানে কোপ্তা ধোকা, সবসময় কোপ্তা ধোকা ডালের বড়া এগুলোতে একটু বেশি পরিমাণে ঝোল দিতে হয়, কারণ রান্না করে নামানোর পরই দেখবেন ঝোল পুরো উধাও হয়ে যায়, পুরো টেনে নেয়। তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণেই দিলাম ঝোল। ওই কাচের বাটি করে 3 বাটি মতো, ছোটো কাচের বাটি 3 বাটি মতো আমি ঝোল দিলাম। ভালো করে ফুটে গেলে এর মধ্যে ফোটার সময়টুকু দিতে হবে। তারপরে এর মধ্যে আমি ওই ঝোলটা একটু গাঢ় করার জন্য অল্প একটু, আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো ইউজ করতে পারেন, নাহলে একটু আটা বা একটু ময়দা একটু জলে গুলে দিয়ে দিতে পারেন। আমাদের মায়েরা বলতেন যে পিটালির গুঁড়ো, না আমরা বলি আটা বা ময়দা বা চালের গুঁড়ো, যেটাই হোক, ঝোলটা ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালো করে যখন ফুটে উঠবে তখন তার মধ্যে ওই কোপ্তাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। আর আপনারা যদি, একটা কথা বলা হয়নি, আপনারা যদি কেউ গুঁড়ো লঙ্কা খেয়ে থাকেন তাহলে ওই বাটাটার মধ্যে আপনারা একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন, হালকা করে, কালারটা ভালো হবে। আমি এখানে হালকা করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছিলাম, আমি মশলাতেই দিয়ে দিয়েছিলাম। এবার কোপ্তাগুলো সব একে একে এর মধ্যে আমি ছেড়ে দিলাম। কোপ্তাগুলো ছেড়ে দিলে কোপ্তাটা বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, তাহলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো মতো ফুটে গেলে আস্তে সব কটা কোপ্তা ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে ঝোলটা সুন্দরভাবে ঢোকে এর মধ্যে। আবার অনেক সময় যদি কারোর কোপ্তা এরকম গড়ে ভাজতেই যদি আপনার ভেঙে যায়, তাহলে সেটা আস্তে হাতে তুলে ঝোলের মধ্যে সেই কোপ্তাগুলোকে না দিলেও হবে। যদি বোঝেন সেরকম একটুভাবে ভেঙে গেছে, ঝোলে দিলে আরও ভেঙে যাবে, তাহলে আর ঝোলে দেবেন না। তাহলে কোনো একটা পাত্রে কোপ্তাগুলোকে তুলে রাখছেন, তারপরে ঝোলটা ফুটিয়ে ওই ঝোলটাই ঢেলে দেবেন, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে করে অন্তত পক্ষে আধ ঘন্টা রাখলে কোপ্তার মধ্যে ঝোল ঢুকে যাবে। তারপর 1 চামচ ঘি দিয়ে, বেশি ঘি, আমি তেল ঘি এগুলো একটু কমই ইউজ করি, ঘি 1 চামচ দিয়ে একটুখানি 1 মিনিট মতো একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। মোটামুটি দেখুন আমার কোপ্তা একদম রেডি খাওয়ার জন্য। আবার বলছি বন্ধুরা, ক্যামেরাটা খুব বেশি